আজকে পড়ানো হবে ভারতের পারমাণবিক কর্মসূচি। তো ভারতের পারমাণবিক কর্মসূচি যখন ভারত স্বাধীনতা লাভ করেনি তখন থেকে শুরু হয়েছিল। 1940 সালে হোমি জাহাঙ্গীর ভাবার নির্দেশে ভারতের পারমাণবিক কর্মসূচির সূচনা করা হয়। এখন কথায় আসতে পারে যে পরমাণুটা আবার কি জিনিস। ইউরেনিয়াম থোরিয়াম যেটা আমাদের মালাবার উপকূলে পাওয়া যায়, মানে কেরলের ওখানে পাওয়া যায়, খুব কম পরিমাণ দহন করে বেশি পরিমাণ এনার্জি বা শক্তি পাওয়া যায়, সেটা হলো পারমাণবিক শক্তি। তো এর মাধ্যমে আমরা বিভিন্ন রকম গবেষণার কাজে লাগাতে পারি, আমাদের বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগাতে পারি। এছাড়া আমরা শক্তিশালী বোমা তৈরি করার জন্য এটা ইউজ করে থাকি। এই নিচের যে পার্টটা দেখতে পাচ্ছ সেটা বোমা তৈরি করার জন্য দুবার পরীক্ষা করা হয়েছে। ভারতের এই পরমাণু কর্মসূচির জনক বলা হয় হোমি জাহাঙ্গীর ভাবা। ইনি একজন বড় নামকরা বিজ্ঞানী ছিলেন, খুব দক্ষ ছিলেন। তো এই হোমি জাহাঙ্গীর ভাবা ভারতের পারমাণবিক কর্মসূচির জনক বলা হয়। সম্ভবত লাস্ট তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল সেটাতে এটা এসেছে। তিনি শুরু করেছিলেন 1940 সালে। এরপরে 1948 সালে যখন আমরা ভারত স্বাধীনতা লাভ করলো 1947-এর পরে, তখন অ্যাটমিক এনার্জি কমিশন বলে একটা কমিশন গঠন করা হয়। সেই কমিশনের মূল কাজ ছিল কি, যে ভারতের পারমাণবিক গবেষণা বা পরমাণুকে কেন্দ্র করে যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হবে সেটা কিভাবে নেওয়া হবে তার পর্যালোচনা করার জন্য। তো এর রিপোর্টের ভিত্তিতে পরবর্তীকালে 1954 সালে ভারতের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, অর্থাৎ ভারতের পারমাণবিক শক্তি বিভাগ তৈরি হয়। বিভাগ মানে তোমাদের যেমন স্কুল ডিপার্টমেন্ট আলাদা একটা বিভাগ আছে, তারা কি করে তোমাদের এডুকেশন সিস্টেম, তোমাদের বই পাবলিশ করা, পরীক্ষা নেওয়া, তার মূল্যায়ন করা, রেজাল্ট বার করা ইত্যাদি যেমন বের করে, তেমনি পারমাণবিক শক্তি বিভাগ বা ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এর কাজ হলো ভারতের পরমাণু গবেষণা কোন দিকে যাবে, কিভাবে পদক্ষেপ নেওয়া হবে, কোন কোন জায়গায় বিভিন্ন সেন্টার তৈরি করা হবে, এই সব কিছু সিদ্ধান্ত কে নেবে, এই পারমাণবিক শক্তি বিভাগ নেবে, যেটা 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীকালে আমাদের পরমাণু গবেষণার বড় দুটো পদক্ষেপ হলো এই যে দুটো ছক দেখতে পাচ্ছ, এই ছক দুটো। একটা হচ্ছে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা, যেটা 1974 সালে হয়েছিল, আর আরেকটা হলো দ্বিতীয় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা, যেটা 1998 সালে হয়েছে। তো এই পারমাণবিক পরীক্ষা কিন্তু করা যায় না নর্মালি, যায় না মানে বিভিন্ন শক্তিশালী দেশ এর বিরোধিতা করে। কারণ আমরা যদি পারমাণবিক পরীক্ষা করি তাহলে স্বাভাবিকভাবে আমরা শক্তিশালী বোমা তৈরি করতে পারবো, পারমাণবিক বোমা তৈরি করতে পারবো। আর বিশ্বের শক্তিশালী দেশ কখনো চায় না যে কোনো একটা দেশ আবার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হোক। আর যদি কারোর কাছে পারমাণবিক বোমা থাকে তাহলে স্বাভাবিকভাবে অন্য দেশ ভীত হয়ে পড়ে যে ওর কাছে পারমাণবিক বোমা আছে, মানে কথা বলতে বা অন্যান্য কোনো কিছু করতে অতটা সাহস দেখায় না, কারণ পারমাণবিক বোমা নিক্ষেপ করতে পারে। পারমাণবিক বোমার নিক্ষেপ 1945 সালে হয়েছে জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে, যেটা আমেরিকা নিক্ষেপ করেছিল। লিটল বয় আর ফ্যাট ম্যান নামক দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করে। তো এই প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা 1974 সালে হয়। এর একটা কোড নেম ছিল, এটা খুব গোপনে করা হয়, প্রকাশ্যে কখনো করা হয় না। বিশেষ করে সবচেয়ে বেশি গোপনীয়তা নেওয়া হয়েছিল সেকেন্ডারি, ঠিক আছে, কারণ আমেরিকার যে গোয়েন্দা বিভাগ CIS তারা কখনো চাইছিল না ভারত এরকম ধরনের পরীক্ষা করবে। তো যাই হোক, প্রথম পারমাণবিক পরীক্ষা, এটাকে পোখরান-1ও বলা হয়। অনেক সময় তোমাদের দিতে পারে যে পোখরান-1 কোনটা, পোখরান-1 আর এটা হচ্ছে পোখরান-2। এটা 1974 সালে হয়। সালটা মনে রাখতে হবে ভীষণভাবে। তার কোড নেমটি অপারেশন স্মাইলিং বুদ্ধ। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন, মানে যার উদ্যোগে এটা করা হয়েছিল, মিসেস ইন্দিরা গান্ধী ছিলেন। বিজ্ঞানী ছিলেন রাজা রামান্না। এবং কোন জায়গাতে করা হয়েছিল, রাজস্থানের পোখরান। এবার এই পারমাণবিক বোমা যখন পরীক্ষা হয় তখন লোকালয়ে করা হয় না, এমন একটা জায়গায় যেখানে জনবসতি খুবই কম। আর আমাদের রাজস্থানের পোখরানের মতো জায়গা যেখানে কেউ খুব একটা বসবাস করে না, ফাঁকা জায়গা, বালিময় জায়গা, সেখানে বোমা টেস্ট করলে সেখানে ফাটল ধরবে, টেম্পারেচার হাই হয়ে যাবে, ফলে কোনো মানুষজন নেই, ফলে কোনো অসুবিধাও নেই। তো শুনশান জনশূন্য স্থান, কোনো জঙ্গল এরিয়া হতে পারে, অথবা তোমার ফাঁকা বালিময় জায়গা হতে পারে, সেই সমস্ত জায়গাগুলোতে এগুলো পরীক্ষা করা হয়। আচ্ছা, দ্বিতীয় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা 1998, বেশ অনেকদিন পরে, যেটাকে নাম ছিল পোখরান-2 বলা হয়। তার কোড নেম ছিল অপারেশন শক্তি। এখন এই দুটো কোড নেম যখনই দেবে না তখন গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো এইটা ভালো করে খেয়াল করে পড়তে হবে। প্রথমটা হলো স্মাইলিং বুদ্ধ, ঠিক আছে, মানে বুদ্ধ হাসছে, স্মাইলিং মানে হাসা, বুদ্ধ হাসছে। আর দ্বিতীয় ছিল অপারেশন শক্তি। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এই সময়ে প্রচুর বিদেশি লোকজন বিরোধিতা করেছিল, ঠিক আছে।
যত পৃথিবীর শক্তিশালী দেশ আছে তারা সবাই বিরোধিতা করেছে। আমেরিকা তো বটে, যেটা ইউক্রেন যে যুদ্ধ করছে না, ইউক্রেনটা বিরোধিতা করেছে, ইউক্রেন আমেরিকা। সেই সময় বিজ্ঞানী ছিলেন এপিজে আব্দুল কালাম, যিনি পরবর্তীকালে ভারতের উপরাষ্ট্রপতি হয়েছিলেন, এবং আরেকজন নামী বিজ্ঞানী ছিলেন, তার নাম হলো আর চিদম্বরম। আর এটাও একই জায়গায় করা হয়েছিল, রাজস্থানের পোখরানে করা হয়েছিল। অনেকগুলো সাল তারিখ আছে, অনেকগুলো নাম আছে, প্রধানমন্ত্রী কে কোন সময়, এটা খুব ক্লিয়ারলি মনে থাকতে হবে, নত বলো ভুল হয়ে যাবে। এটা শুরু করে পরের দিন পড়ে আসবে।